মাধ্যমিক পরীক্ষা 2026 2রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে। পরীক্ষার সময় হচ্ছে 10টা 45 থেকে প্রশ্ন বিতরণ হবে, 11টা থেকে ছাত্রছাত্রীরা লিখবেন এবং 2টো অবধি পরীক্ষা চলবে। 10টার সময় থেকে সেন্টারে বা ভেন্যুতে ঢুকবে ছাত্রছাত্রীরা। এই পদ্ধতিতে 12 তারিখ অবধি চলবে। 12 তারিখ শুধুমাত্র অপশনাল পরীক্ষা আছে, আর তার আগে আমাদের মেন যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টের পরীক্ষা আছে। 2026-এর মাধ্যমিক পরীক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা যে যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হয় সামগ্রিকভাবে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। আমাদের সাকুল্যে 2682টি স্কুলে 2682টি স্কুলে পরীক্ষা হবে। তার মধ্যে মেন ভেন্যু 945টি স্কুল এবং সাব ভেন্যু মানে মেন ভেন্যুর আন্ডারে যেগুলো, সেন্টারের আন্ডারে যেগুলো 1737টি স্কুল। টোটাল 2682 হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। মেন ভেন্যু বা সেন্টার তার সংখ্যা হচ্ছে 945। সাব ভেন্যু বা ভেন্যু সেন্টারের আন্ডারে যেগুলো জুরিসডিকশন সেগুলো হচ্ছে 1737, দ্যাট ইজ 1737। এই সারা রাজ্যব্যাপী যে পরীক্ষা, সেই পরীক্ষার আমরা রুটিন ঘোষণা করেছিলাম 6ই মে 2025 সালে। আমাদের কাস্টোডিয়ানদের কাছে 485 জন কাস্টোডিয়ানদের কাছে প্রশ্নপত্র যে কনসিল্ড বক্স পৌঁছে গেছে, কনফিডেন্সিয়াল মেটেরিয়াল, ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে এবং সামগ্রিকভাবে আমাদের পরীক্ষা ব্যবস্থায় যে যে দপ্তরগুলির যে যে জেলা প্রশাসনের যে যে স্তরে আমরা সাহায্য পাই, তার জন্যে যে প্রস্তুতি, তার জন্য যে ইনস্ট্রাকশন, সেগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। বিভিন্ন স্তরে মিটিং হয়ে গেছে। মাননীয় চিফ সেক্রেটারির সঙ্গে যে মিটিং ছিল সেই মিটিংটিও কমপ্লিট হয়েছে। খুব ক্লোজলি পশ্চিমবঙ্গ সরকার, বিভিন্ন তার দফতর, আমাদের শিক্ষা দফতর এবং প্রতিটি জেলার জেলা প্রশাসন, তাদের সামগ্রিক যে কোঅপারেশন, তার মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ আশা করি আমরা যে আমাদের যে ছাত্রছাত্রী যারা এনরোল করেছে তাদের পরীক্ষা খুব সফলভাবে হবে। এই সূত্রে আপনাদের আমি জানিয়ে রাখি যে পরীক্ষায় যে বিষয়গুলো নিয়ে আমরা 2024 সাল থেকে খুব দৃঢ় পদক্ষেপ নিয়েছি সেগুলো হচ্ছে পরীক্ষার সেফটি, সিকিউরিটি এবং সামগ্রিক পরিষেবা। এবং আপনারা জানেন এবছরও কোয়েশ্চেন পেপারে আমাদের যে সিকিউরিটি কোড থাকার কথা থাকবে। এবং আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে রাখছি, আমরা প্রতিটি কেন্দ্রে যাচ্ছি, প্রতিটি স্কুলে যাচ্ছি, ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি, ইভেন ছাত্রছাত্রীদের বাড়িতে যাতে পৌঁছয় তার জন্য আমরা টেস্ট পেপারে শুধু আমরা এগুলো দিয়ে রেখেছি যে কি কি নিয়ে যাবে যাবে না। এগুলো দিয়ে রাখার কারণ যে যাতে যখন আপনাদের পরীক্ষার সময় কেউ এই নট টু বি ইউজড মেটেরিয়ালস নিয়ে ধরা পড়ে, সেগুলো যাতে তাতে তাদের সামগ্রিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, সেটা আমরা চাই না। পরীক্ষা ক্যান্সেল করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের সুস্থ পরিবেশে ভালোভাবে যাতে বাচ্চারা পরীক্ষা দিতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য যাবতীয় যা প্রয়োজন, যাবতীয় যা ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমরা নিই। এবছর আমরা ইনফ্যাক্ট কন্ট্রোল রুমের নাম্বারও টেস্ট পেপারে দিয়ে দিয়েছিলাম, যাতে ছাত্রছাত্রীরা তাদের যদি কোনো প্রয়োজন থাকে, পরীক্ষার আগে 7 দিন আগে থেকে আমাদের কন্ট্রোল রুম চলছে,
সেই কন্ট্রোল রুমে যাতে তারা যোগাযোগ করতে পারে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর যেন তারা পায়। এবং ইতিমধ্যে আমাদের কাছে যে বিশেষ প্রয়োজনে কেউ হয়তো কারোর হাত ভেঙে গেছে, কারোর রাইটার লাগবে, কারোর হয়তো এক্সট্রা টাইম লাগবে, কেউ হয়তো অন্য কোনো কারণে রাইটার লাগবে, সেই সব যে অ্যাপ্লিকেশন এসছে তার যেমন রাইটারের জন্য 71টি অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, সেগুলো আমরা প্রসেস করে দিয়েছি। এক্সট্রা টাইমের জন্য 53টা অ্যাপ্লিকেশন এসছে, সেগুলো আমরা প্রসেস করে দিয়েছি। ফ্র্যাকচার, ইনজুরি ইত্যাদি তার জন্য এরকম অ্যাপ্লিকেশন 15টা এসছে, সেগুলো আমরা প্রসেস করে দিয়েছি। সো সামগ্রিকভাবে আপনাদেরকে আমি এটা জানাতে চাই যে আমরা প্রস্তুত। মধ্যশিক্ষা পর্ষদের সামগ্রিক টিম, বিভিন্ন জেলায় যে ডিস্ট্রিক্ট টিম আছে, কনভেনার্সরা আছেন, জয়েন্ট কনভেনার্সরা আছেন, ডিস্ট্রিক্ট মনিটরিং টিম, ডিএনএসি, ইআরটি, এই টিমগুলো মানে সমস্ত সময় কাজে থাকবে। তারা পরীক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার ক্ষেত্রে থাকবে। ওভার অ্যান্ড অ্যাবভ যে যে রিকোয়ারমেন্ট থাকে, আমাদের সেন্টারগুলিতে অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি এনারা মূলত দায়িত্বে থাকেন। অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারিদের মূল দায়িত্ব হচ্ছে প্রশ্ন সকালবেলায় নিয়ে আসা থেকে, বিলি করা থেকে, এবং শেষে লেখা খাতা পর্ষদে জমা করা। এই সামগ্রিক ব্যবস্থার সঙ্গে এনাদের ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হয়। প্রতিটা খাতায় আমাদের অফিসার ইনচার্জদের সিগনেচার থাকে, যাতে খাতা অথেন্টিকেট থাকে, ইত্যাদি ব্যবস্থা আমাদের সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি যাতে সফলভাবে হয়, তার ব্যবস্থা করে ফেলেছি। এবারে আমাদের এনরোলমেন্টের সংখ্যা নিয়ে যদি আমরা আলোচনা করি, এবারে পরীক্ষার্থীর সংখ্যা যারা পরীক্ষা দেবে, মেল ক্যান্ডিডেটস তার টোটাল সংখ্যা হচ্ছে 426733 6733 মেল ক্যান্ডিডেটসদের সংখ্যা হচ্ছে 426733 আর ফিমেল ক্যান্ডিডেটসদের সংখ্যা হচ্ছে 544606। 4,26,733 হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যা, মেল ক্যান্ডিডেটদের সংখ্যা, এবং ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যা হচ্ছে 5,44,606। একজন ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছেন, 971340 টোটাল সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, এনরোলমেন্টের সংখ্যা 971340 971340। আপনারা হয়তো অ্যাওয়্যার আছেন যে আমরা খুব রিসেন্টলি এনরোলমেন্টের জন্য 27 তারিখ দুপুর 12টা থেকে 28 তারিখ দুপুর 12টা আমাদের পশ্চিমবঙ্গ সরকার আর আমাদের দফতর তাদের যে পলিসি সেই অনুকরণে, তার অনুসরণে আমরা চেয়েছিলাম যে ম্যাক্সিমাম পসিবল বাচ্চারা যাতে পরীক্ষা দিতে পারে, তার জন্য আমরা শেষ মুহূর্তে 24 ঘন্টার জন্য সারা রাজ্যব্যাপী পোর্টাল, যেটা এনরোলমেন্ট করার, সেই পোর্টাল আমরা খুলি। এবং আপনাদেরকে কতগুলো বিষয় আমার জানানো বোধহয় উচিত, কারণ কিছু জায়গায় বোধহয় বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই একদিনে 954টি স্কুল 954 স্কুল তারা এই গত একদিনে 1966 ক্যান্ডিডেটের জন্য এনরোলমেন্ট করে। এবং আপনাদের জানিয়ে রাখি, এর পূর্বে 5/12/2025 এবং 22/12/2025
আমরা দরখাস্তের ভিত্তিতে স্কুলগুলোর সঙ্গে সাক্ষাৎ করে 134 জন ক্যান্ডিডেটকে আমরা অলরেডি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্টের ব্যবস্থা করে দিয়েছিলাম। এবং দুঃখের বিষয়, এই একটা ইস্যুও এর মধ্যে একটা এরকম নেই যেগুলো স্কুলের ডিফল্টে হয়নি। প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুল এই বাচ্চাদের এনরোলমেন্ট করেনি। এবং আপনাদের আমি আজকে বাধ্য হয়েই দেখাচ্ছি যে 2024 সালে যে বাচ্চারা এবছর পরীক্ষা দিচ্ছে, 2024 সালে প্রতিটি স্কুল এই মর্মে আমাদের কাছে হলফনামা জমা দিয়েছিল যে তারা সব বাচ্চার রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্টের ব্যবস্থা করছে। সত্ত্বেও যখন আপনারা 954টা স্কুল দেখছেন, মনে রাখবেন যে এটা 10% বেশি যে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বাচ্চা, সেটা অ্যারাউন্ড 9400 স্কুল যেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় বাচ্চা, সেখানে 954টা স্কুল আমাদের কাছে আসছে। এটা সরকারের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে মাথায় রেখেই কিন্তু পর্ষদ এই একদিনের জন্য পোর্টাল খুলেছিল। দুঃখের বিষয়, যেটা একটা পজিটিভ স্টেপ আমরা নিয়েছিলাম, সেখানে যে দুঃখের বিষয়টা উঠে আসছে যে আমাদের রেকগনাইজড 10% স্কুলের বেশি তারা এই জায়গায় ফল্টার করছে তাদের নিজেদের ছাত্রছাত্রীদের নিয়ে। এবং বারংবার এই বিড়ম্বনা আপনারা দেখবেন, এর আগে অনেকবার হয়তো শুনেছেন যে তারা বিভিন্ন সময় আর্জি জানাচ্ছে, কেস করছে সরকারের বিরুদ্ধে যে তাদের বাচ্চারা এনরোলমেন্ট পায়নি বা রেজিস্ট্রেশন পায়নি। কিন্তু দুঃখের বিষয়, তারা মুচলেখা দিচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে পর্ষদের কাছে, তাদের নিজেদের ছাত্রছাত্রীদের কথাই তারা ভুলে যাচ্ছে। এবং তারপরে তাদের বক্তব্য হচ্ছে যে পর্ষদ সেই বাচ্চার ভবিষ্যৎ রক্ষা করবে, আর কারুর কোনো দায়িত্ব নেই। আমরা আপনাদেরকে বলছি এটা এই কারণে, আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে স্কুলগুলোর ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, গার্জেনদের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি যদি না হয়, কোনোভাবেই এই ব্যবস্থা শক্তিশালী হবে না। প্রতিবারেই কিছু বাচ্চা বঞ্চিত হয়ে যাবে। এবং আপনারা যে দেখেন অনেক সময় যে বিভিন্ন জায়গায় কমপ্লেন করা হচ্ছে, সেই কমপ্লেনগুলো কতটা অমূলক সেটা বোঝানোর জন্যেই আজকে আমি বাধ্য হয়ে আপনাদের কাছে এটা বলতে হচ্ছে আপনাদেরকে। আমরা পরীক্ষা ব্যবস্থা সুচারুভাবে করার জন্যে আমাদের সেন্টারগুলোর গ্রান্ট বাড়িয়েছি এবং কাজ করার জন্যে যে খরচ বেড়েছে সেটা আমরা উপলব্ধি করি। সেই জন্যে পর্ষদ তাদের তরফ থেকে যে গ্রান্ট দেয় পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে, সেই গ্রান্টগুলো বাড়িয়েছে, এটাও আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। আমি আশা করব এবছরের পরীক্ষা খুব সুস্থ স্বাভাবিকভাবে হবে। এই বছর আমরা আরেকবার 2025-এর মতনই নির্বিঘ্নে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারব। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের বিভিন্ন দফতর সরকারের, আমাদের শিক্ষা দফতর এবং জেলা প্রশাসনের যে আধিকারিকরা আছেন, তাদের সমষ্টিগত এবং তাদের আন্তরিক যে প্রচেষ্টা থাকে, আমাদের সহযোগিতা দেওয়া হয়, সেইটা আমরা পাবো এবছরও, এবং আমরা নির্বিঘ্নে ভালোভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারব। ধন্যবাদ। সবাই অ্যাডমিট দেখুন, আপনারা যদি খেয়াল করে দেখেন, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমরা 4বার সুযোগ দিয়েছি এনরোলমেন্ট করার ক্ষেত্রে। তাদের কাছে আমরা 4বার করে সুযোগ দিয়েছি এবং সেই সুযোগ থাকা সত্ত্বেও রেকটিফিকেশন, ভেরিফিকেশন ইত্যাদি করার জন্যে যা যা দরকার সেই সুযোগগুলো কিন্তু প্রতিনিয়ত ছিল।
এবং সেখানে আমাদের যেটা মূল জায়গা ছিল যে ইভেন যারা স্টুডেন্টদের জন্যও আমরা এনরোলমেন্টের আগে 18/9/25 আমরা কিন্তু ভেরিফিকেশন করে নেওয়ার জন্যে তাদের জন্য একটা আলাদা করে বিশেষ পোর্টাল খুলেছিলাম। 2024 ক্লাস 9-এর যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট, যারা 26 সালে মাধ্যমিক দেবে, তাদের ছাত্রদের যাতে ভেরিফিকেশন করতে পারে, আমরা মানে এই ব্যবস্থাটা করেছিলাম শুধুমাত্র ছাত্রদের জন্য, যে তাদের যদি কোনো রেকটিফিকেশন লাগে, তাদের যদি কোনো প্রয়োজন লাগে, কোথাও যদি তাদের মনে হয় যে হয়নি, তাহলে সেগুলো যাতে তারা জানাতে পারে তার সুযোগ ছিল, তাদের জন্যও আমরা পোর্টাল খুলেছিলাম। এতৎ সত্ত্বেও আমরা দেখছি যে এই ধরনের ঘটনা ঘটছে, এবং এটা আমি আবারও বলছি এই কারণ এইগুলোকে নিয়ে বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হয়। পর্ষদ অ্যাডমিট কার্ড দিল না, পর্ষদ রেজিস্ট্রেশন দিল না, এই ধরনের প্রচার করা হয়। এগুলো শুধুমাত্রই করা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবছর আমরা এই বিষয়টি নিয়ে বারংবার ক্যাম্পেইন করেছি, বারংবার বলেছি, তবে সত্ত্বেও যদি এই পরিণতি হয় তাহলে কি হতো, মানে যদি এই পোর্টাল না খোলা হতো তাহলে কি হতো, এই জায়গাটা আমার কাছে খুব ভয়ের। এবং আমার মনে হয় যে আমাদের সবারই এই বিষয়ে সচেতন হওয়া দরকার, এবং এইভাবে না হলে কাজ করার ক্ষেত্রে ত্রুটি হওয়া একরকম, সম্পূর্ণ বাচ্চা চলে যাচ্ছে, থাকছে না, রেজিস্টার্ড হচ্ছে কিন্তু এনরোল্ড হচ্ছে না, এই জায়গাটা বন্ধ করতে হবে। রেজিস্টার্ড হলে সেই বাচ্চা যাতে এনরোল্ড হয়, সে যদি টেস্ট পরীক্ষায় পাশ করে, সে যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে, আর যদি সে না করে তাহলে তো সে ইন এনি কেস ইনএলিজিবল। আমি এলিজিবল ক্যান্ডিডেটসদের কথা বলছি, তার মানে এই যে 10%-এর বেশি স্কুল এসছে, তারা এলিজিবল ক্যান্ডিডেটদের কিন্তু এনরোল করেনি, তাদের অ্যাডমিট কার্ড যে পায়নি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। একজন করে বলুন, আমি আমি একটা জিনিস বলি, আমরা কোনো টাকা নিইনি, আমরা ফাইন করেছিলাম, এবং সেটা ফাইন করেছিলাম প্রাথমিকভাবে। তারপরে দেখা গেল স্কুলগুলো এসে বলছে 5,000 টাকা করে দিচ্ছি, করে দিবেন, মানে অ্যাজ ইফ টাকা দিয়ে ওরা কিনে নিয়ে যাবে, আইনটাকে ভাঙবে এবং তারপরে টাকা দেবে। বেসিক্যালি টাকাটা সচেতনতা বাড়ানোর জন্য আমরা করেছিলাম, এবং সেটাও গত বছর যে ফাইন ইম্পোজ করেছিলেন মহামান্য আদালত, তার থেকে অনেকই কম, শুধুমাত্র তাদেরকে সচেতন করার জন্য। কিন্তু দেখা গেল যে তার থেকে শিক্ষা গ্রহণ না করে আমাদেরই অনেক সহকর্মী স্কুলের, তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কেও সম্পূর্ণ উদাসীন থাকলেন। আমরা সেই জন্যে চার্জশিট ইস্যু করেছি। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে গত যে নোটিফিকেশন অনলাইনে আমরা নিয়েছি পোর্টাল খুলে, সেখানেও কিন্তু লেখা আছে যে কনসিকুয়েন্ট ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। ডিসিপ্লিনারি অ্যাকশন, দেখুন, ডিসিপ্লিনারি অ্যাকশনের একটা নির্ধারিত রুল আছে, আমরা সেই রুলের বাইরে যেতে পারবো না। এইটা একটা লম্বা প্রসেসটা যদি আপনাদের খুব শর্টে আমায় বলতে হয়, তাহলে মাথায় রাখবেন এই কাজটা আমাদেরকে করতে হবে। 954টা স্কুলকে আমাদেরকে প্রথমে শোকজ করতে হবে, তারপরে তার উত্তরের ভিত্তিতে ইনকোয়ারি করতে হবে, ইনকোয়ারির ভিত্তিতে তাকে চার্জশিট দিতে হবে, চার্জশিটের ভিত্তিতে তার পেনাল্টি, উত্তরের ভিত্তিতে পেনাল্টি হবে, পেনাল্টি দেওয়ার আগে তাকে আবার 15 দিন সময় দিতে হবে। এই পদ্ধতিটা একটা লম্বা পদ্ধতি। সো তাদের এই আইনি পরামর্শ নিয়ে আমরা কিভাবে ব্যবস্থা নেওয়া যাবে সেই ব্যবস্থা করার কথা আমরা অলরেডি ঘোষণা করে রেখেছি, সেই ব্যবস্থা আমরা ক্রমে নেব। এখন আপাতত আমরা ফোকাস করব মাধ্যমিক পরীক্ষার উপর। কোন জায়গায় দাঁড়াচ্ছে ব্যাপারটা?
মানে সমস্যাটা হচ্ছে কেন? আপনি ডিএমডি চিঠিটা লিখেন কেন? মানে কোথায় সমস্যা হচ্ছে? এখানে আপনাদের আগে আমি একটা পজিটিভ খবর বলি। পজিটিভ খবরটা হচ্ছে গত ডিসেম্বর মাস থেকে আমরা রিকুইজিশন পেতে শুরু করি যে জেলায় জেলায় বিভিন্ন ব্যক্তি তাদের আইডেন্টিটি প্রতিষ্ঠা করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা ইস্যু যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড ইত্যাদি তারা জমা দিচ্ছে। তো সেগুলো আমাদের কাছে অথেন্টিকেশনের জন্য আসে এবং সেটা বিচ্ছিন্নভাবে এক একজন বিএলওর কাছ থেকে আমরা এক একটি মেল পাই এবং সেই মেলে বিভিন্ন ধরনের কাগজ যুক্ত থাকে। আমরা তারপরে একটা এসওপি ঘোষণা করি এবং স্ট্যান্ডার্ড একটা উইন্ডো দিয়ে ঢুকবে, একটা উইন্ডো দিয়ে বেরোবে। আমরা আমাদের শিক্ষা দপ্তরের সাহায্যে সেই ব্যবস্থা করি এবং সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে আজ অবধি, আমি বিকেল 4টে অবধি আপনাদের খবর দিচ্ছি, এখন 4:30-র বেশি সময়, 5টা প্রায় বাজছে, তো 4টে অবধি আপনাদের যেটা আমি খবর দিতে পারি, আমরা কিন্তু এই কদিনে মাত্র 27,783 জনের আমরা অলরেডি অথেন্টিকেশন করে পাঠিয়েছি। মানে আমরা ভেরিফাই করেছি, যদি রেকর্ড পাওয়া গেছে ম্যাচ করেছে, আমরা অথেন্টিকেট করেছি, টোটাল প্রসেস করেছি এই কদিনে। অ্যাডমিট কার্ড বা না, শুধু অ্যাডমিট কার্ড নয়, এখানে আমাদের 3টে অপশন থাকে। সেই 3টে অপশন যেগুলো আমরা ইস্যু করেছি, মানে কাউকে সার্টিফিকেট, কেউ সার্টিফিকেট বা মার্কশিট বা অ্যাডমিট কার্ড যা জেলা থেকে আসছে, আমরা এটা নিয়ন্ত্রণ করছি না, যা আমাদের কাছে জেলা থেকে আসছে ফর অথেন্টিকেশন সেইগুলো আমরা অথেন্টিকেট করে ইমিডিয়েটলি দিনের দিন পাঠিয়ে দিচ্ছি। যেটা সকালে ঢুকছে সেটা ইমিডিয়েটলি সন্ধ্যের মধ্যে চলে যাচ্ছে। সো এখনও অবধি আমরা 27,783 জনের আমরা অথেন্টিকেট করেছি। এরপরে আপনারা আমায় জিজ্ঞেস করছেন সমস্যার কথা। সমস্যার জায়গা হচ্ছে যে দেখুন, জেলা প্রশাসন আমাদের সঙ্গে খুব ক্লোজলি কাজ করে এবং মাধ্যমিক পরীক্ষা যে সাকসেসফুলি আমরা করি, জেলা প্রশাসনের সাহায্য পাই। যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটা এসআইআর প্রসেস চলছে, সেটা একটা এক্সারসাইজ, সেই এক্সারসাইজটা একটা স্ট্যাচুটারি এক্সারসাইজ, আর আমাদের মাধ্যমিক পরীক্ষাটাও একটা স্ট্যাচুটারি এক্সারসাইজ। সো আমরা সেই জন্যে 17ই ডিসেম্বর প্রতিটি জেলাকে জানাই যে দেখুন একটা স্ট্যাচুটারি প্রসেসের জন্য আরেকটা স্ট্যাচুটারি প্রসেস বন্ধ হতে পারে না। তাহলে আপনারা এমনভাবে এর ভাবনা চিন্তা করুন যাতে এই বিষয়টি নিয়ে কোনো সমস্যা না হয়, যাতে আপনার এসআইআরের কাজও হয় আর আমাদের মাধ্যমিক পরীক্ষার বাচ্চারা যাতে কোনোভাবেই তাদের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে। তারপরে আমরা এই অথেন্টিকেশন প্রসেস প্যারালেলি চলছে। যেটা নিয়ে সমস্যা আপনারা বলছেন যে এই যে বিএলও বা এইআরও, দুটো ইস্যু আমি আপনাদের একটু আগেই বলছিলাম যে অফিসার ইনচার্জ না থাকলে আমাদের প্রশ্ন মানে কাস্টোডিয়ানদের কাছ থেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে বিলি হবে না, বা পরীক্ষা কেন্দ্রে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা লিখলো 3 ঘন্টা, সেই খাতার অথেন্টিকেশন দিয়ে প্যাকেটিং করে আমাদের কাছে জমা হবে না যদি অফিসার ইনচার্জ না থাকে। সেই জন্যে আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি যে আপনারা যে অফিসার ইনচার্জ দেওয়া হয় সেই যদি একই ব্যক্তি হয়, আমাদের কিন্তু পরীক্ষা চলার দিন সেই অফিসার ইনচার্জদের ছাড়তে হবে সম্পূর্ণ সময়ের জন্য, সারা দিনের জন্য। শুধুমাত্র একবার এসে সই করে চলে যাওয়া নয়, পুরো পর্যবেক্ষণের জন্য থাকতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছি যে সেকেন্ডারি টিচাররা যাদের পরীক্ষার ডিউটি আছে, যাদেরকে আমরা পরীক্ষার কাজে লাগাবো বা লাগাতে পারি বা আমাদের লাগাবার প্রয়োজন হবে, পরীক্ষায় তারা বিভিন্ন কাজ করে। দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনভিজিলেশন, আপনারা হয়তো দেখছেন কেন্দ্রে কেউ একজন সেন্টার সেক্রেটারি বা ভেন্যু সুপারভাইজার আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার মানে 2682 জন টিচার আমার লাগে, যারা আমাদের প্রতিনিধি হিসেবে উইথ ডাইরেক্ট রিয়েল টাইম মনিটরিং করে পুরো পরীক্ষাটা অ্যাজ অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার। সো এই যে বিভিন্ন টিমের কথা বললাম, সেখানেও আমাদের টিচারদের লাগে। সো এই টিচারদের যদি আমরা না পাই, তাহলে ছাত্রছাত্রীরা কীভাবে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা ব্যবস্থা আমরা কীভাবে পরিচালনা করব, এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই চিঠিগুলো লেখা। এখানে যেটা আমরা মনে করিয়ে দিয়েছি, যেটা আপনারা হয়তো খেয়াল করেছেন, আমার চিঠিটা যেহেতু জানেন নিশ্চয়ই খেয়াল করেছেন, যে কলকাতা হাইকোর্টে একটা কেস হয় এবং 4/8/2025 একটা অর্ডার বেরোয়। সেখানে ইলেকশন কমিশন, যেটা আমি কোর্টের অর্ডারে পড়ে দেখলাম, যে ইলেকশন কমিশন ঘোষণা করে যে তারা পার্ট টাইম কাজ নিচ্ছেন আমাদের জেলার অফিসার বা
আমাদের স্টাফেদের কাছ থেকে। এবং সুপ্রিম কোর্টের এই মর্মে নাকি একটা রায়ও আছে, সেটারও উল্লেখ করা আছে, আমি সেই অর্ডারে দেখেছি। কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন একটা নভেম্বর মাসে, এবং ওখানে যেখানে কোর্ট অর্ডার দিলেন সেখানে কোর্ট লিখে দিলেন যে অবজারভেশন দিলেন যে ইলেকশন কমিশন যে 4 অক্টোবর 2022-এর যে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন বিএলওদের, সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করবে, যেটার ভিত্তিতে ইলেকশন কমিশন হলফনামা দিয়েছিলেন কোর্টকে। তো সেইটাই আমাদের ধারণা ছিল, সেই জন্যই আমরা নিশ্চিন্ত ছিলাম। কিন্তু তারপরে দেখা গেল নভেম্বর মাসে ইলেকশন কমিশন বোধহয় একটা ইলেকশন 2/12/25-এ একটা আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন সেকশন থেকে পেলাম, অফিস অফ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট মানে বিভিন্ন জায়গা থেকে, যে একটা নোটিফিকেশন হয়েছে 30/11/2025-এ সেক্রেটারি ইসিআই, এবং সেখানে বলা হচ্ছে যে কন্টিনিউয়াস ফুল টাইম এনগেজমেন্ট অফ হেড টিচার্স, অ্যাসিস্ট্যান্ট টিচার্স অলরেডি এনগেজড অ্যাজ বিএলও। এই কন্টিনিউয়াস ফুল টাইম এনগেজমেন্ট এবং কোর্টে যে ডিক্লারেশন যে guidelines have been published by Election Commission of India specifically mentioning teachers shall be drafted minimally as booth level officer. Where necessary, teachers should be drafted work during holidays, during non-teaching hours and non-teaching days. So to avoid the academic work. No teacher of a single teacher school shall be deployed for the purpose. এটা আমাদের কোর্টে আমরা দেখতে পাচ্ছি, কোর্টের অর্ডারে দেখতে পাচ্ছি। কিন্তু তারপরে আমরা দেখছি ওই 12/12/2025-এর অর্ডার, যেটা কিনা 30/11/2025-এর নোটিফিকেশনের ভিত্তিতে ইস্যু হয়েছিল বিভিন্ন জেলায়, যে এখানে কন্টিনিউয়াস ফুল টাইম এনগেজমেন্ট হবে। এই জায়গাটা নিয়ে আমরা একটু বিড়ম্বনায় পড়ি, এবং সেই জন্যেই আপনারা যেটা আমায় জিজ্ঞেস করছিলেন যে কেন আমরা চিঠি দিচ্ছি বা কেন আমরা চিঠি দিতে বাধ্য হচ্ছি, এটাই হচ্ছে মূল কারণ। যে পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্ন করে, যেটা আমরা 17ই ডিসেম্বরে জানিয়েছিলাম, যে পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্ন করে কোনোভাবেই কিন্তু আমরা বাচ্চাদের ভবিষ্যৎকে কোনো রকম সমস্যায় ফেলতে পারি না। আমার একটা মাধ্যমিক পরীক্ষার জন্য মানে আমি একটা শুধু হিসেব দিলে যে 2682 জন মানে অ্যাডিশনাল সুপারভাইজার লাগবে, কত টিচার লাগবে এবং তারা কোন কাজ করছে, আর যে বর্তমানে আজকে থেকে তারা কতটা আপনি হেল্প পাবেন বলে মানে আপনি বুঝতে পারছেন, কত টিচার লাগবে এবং আদৌ প্রবলেম আজকের দিনে সলভ হয়েছে? না, আপনাদের আমি এইটুকু বলতে পারি, এই হিসেবটা করা আপনাদের জন্য খুব একটা জটিল নয়। কারণ আমি যদি আপনাকে টোটাল এনরোল স্টুডেন্টের সংখ্যা বলে দিয়েছি, এবং আমাদের বলাই আছে প্রতি 20 জন ছাত্র পিছু একজন করে ইনভিজিলেটর থাকবে, তাহলে আপনারা ওই যোগটা ভাগটা করে নিন, তাহলেই বুঝতে পারবেন আমার কতজন পরীক্ষার্থীকে গার্ড দেওয়ার জন্য কতজন ইনভিজিলেটর লাগবে। সেটা আপনি পেয়ে যাচ্ছেন সেই সংখ্যাটা, মানে আমার টোটাল সংখ্যাকে আপনি 20/20 স্টুডেন্ট 1 ইনভিজিলেটর, দ্যাট ইজ দ্য ইনস্ট্রাকশন দ্যাট উই হ্যাভ গিভেন টু দ্য স্কুলস। প্রতিটা স্কুলের কাছে এটাই আমাদের ইনস্ট্রাকশন। এবারে এই যে চিঠি দিয়েছি আমরা, আপনারা যে প্রশ্নটা করছেন যে কতজন বিএলও আছেন, দেখুন আমরা অ্যাপয়েন্টিং অথরিটি হতে পারি, কিন্তু বিএলওদের রিকুইজিশন অ্যাপয়েন্টিং অথরিটিকে না জানিয়েই হয়েছে। সো সেই জন্য আমার কাছে কোনো অ্যাজ সাচ হিসেব নেই। যদি আপনি বলেন যে এক্স্যাক্ট কোনো ফিগার, আমার কাছে এরকম কোনো ফিগার নেই। কিন্তু আমরা প্রতিটি জেলাতে ডিআই সাহেবদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা যাতে এনশিওর করেন যে যাদের ডিউটি আছে তারা যেন ডিউটি করেন পরীক্ষার দিন, এবং অফিসার ইনচার্জ আমার প্রতিটা কেন্দ্রে লাগবেই। এবং এটা নিয়ে কোনো রকম, কারণ যেটা হচ্ছে এই যে আমি বললাম খাতাগুলো অথেন্টিক, এই খাতা অথেন্টিক এইভাবে প্রমাণিত হয় মানে প্রতিটি অফিসার ইনচার্জের ফ্যাক্সিমিলি মানে সই খাতার ওপরে থাকে। যদি আপনি শেষ মুহূর্তে 31 তারিখে আমার অফিসার ইনচার্জ পাল্টে দেন, তাহলে সেই খাতায় কার নাম থাকবে, কোন অফিসার ইনচার্জের নাম থাকবে?
প্রতিনিয়ত যদি অফিসার পাল্টানো হয় তাহলে কিভাবে আমরা কাজটা করব। সেই অফিসারকেও তো জানতে হবে পরীক্ষা ব্যবস্থার যে ইনস্ট্রাকশন নিয়মাবলী সেগুলোও আমাদের জানাতে হবে। যদি আমরা এগুলো না পারি, যদি আমাদের অফিসাররা এগুলো না জানতে পারে তাহলে পরীক্ষা ব্যবস্থায় নিশ্চয়ই একটা সমস্যার জায়গা থাকতে পারে। কিন্তু আমরা এই কারণে কনফিডেন্ট, কারণ আমাদের যে টিচাররা, যে সেন্টার সেক্রেটারি বা ভেন্যু সুপারভাইজাররা আছেন তারা এতটাই দক্ষ এবং এতদিন ধরে এরা কাজ করছেন, আমরা আশা করব, বা আমাদের যে টিম কাজ করে এবং জেলা প্রশাসনেও যে অফিসাররা আছেন তারাও বিষয়টা এত গভীরভাবে জানেন, এতদিন ধরে করছেন। সেই জন্য আমি নিশ্চিত আপনারা যে আশঙ্কাটা করছেন সমস্যা হবে, আমি কিন্তু আশঙ্কা করছি না। আমার বক্তব্য হচ্ছে আমি সচেতন করে রেখেছি, আমি নিশ্চিত জেলা প্রশাসন সচেতন আছে, আমি জানি যে প্রশাসনিকভাবে নিশ্চয়ই ইনস্ট্রাকশনস আছে এবং নিশ্চয়ই এর ব্যবস্থা হবে, কারণ বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম সমস্যা হতে পারে এটা আমি বিশ্বাস করি না। তো মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সমস্যা আসবে এটা আমার মনে হচ্ছে বোধহয় এক্ষুনি ভাবা উচিত নয়, এবং আপনারা একটু জেলায় খবর নেবেন, নিশ্চিত ব্যবস্থা হচ্ছে। আমি সমস্যাটা বলছিলাম যে আপনার টিচার সংখ্যা মানে কত লাগবে আর তাদের থেকে অ্যাসুরেন্স পেয়েছেন? অ্যাবসলিউটলি সব টিচার বাউডেন ডিউটি হচ্ছে, হ্যাঁ কোনো পরীক্ষা কেন্দ্রে হিয়ারিং সেন্টার হয়েছে বলে আমি শুনি, আমাদের কাছে কোনো এরকম রিপোর্ট নেই জেলা থেকে। আমি বলিনি, আমি বললাম আমি দেখেছি এটা আপনাদের সামনে আমি বললাম, কন্ট্রাডিকশন আছে কিনা আমি বলতে পারি। এইগুলো আমার প্রশ্ন নয়, এটা আমার এখতিয়ারের বাইরের প্রশ্ন। আপনাদের জানিয়ে দিয়ে পাঠাতো, জানাতো, তাহলে কি আপনাদের কাজ করতে সুবিধা হতো? প্রথম। দুই, আপনি বললেন আপনার কাছে কোনো নির্দিষ্ট হিসেব নেই, তাও কি ধারণা আছে কতজন বিএলও হিসেবে কাজ করছে যারা আপনার পরীক্ষার সঙ্গে যুক্ত? আমার কাছে সত্যিই কোনো ডেটা যেহেতু নেই, সেই জন্যে যেহেতু এই বিষয়টা আমাদের অগোচরেই সেই অর্থে হয়েছে, বিকজ জেলা থেকে এটা স্কুল থেকে হয়েছে, এবং আমরা এই বিষয়ে যেহেতু অভিহিত নই, আমাদের কাছে যেগুলো আছে অ্যাপ্রক্সিমেট খবর আছে, একটা জেলার কেউ বিচ্ছিন্নভাবে আমায় কিছু বলছে, কিন্তু সেটার ভিত্তিতে আমি আপনাদেরকে কিছু বলতে পারবো না। আর যদি এটা জানিয়ে আপনাদের প্রথমে, তাহলে আপনাদের সামগ্রিক পরিচালনায় আরো সুবিধা হতো? দেখুন, কি করলে কি হতো সেটা বোধহয় বলা নিয়ে স্পেকুলেশন হয়ে যাবে, যেটা বাস্তব সেইটুকু নিয়ে আমরা আলোচনা করতে পারি। সমস্যা হবে কেউ বলছে না, কিন্তু যেটা বেসিক প্রশ্ন হচ্ছে আপনার কত টিচার লাগবে এবং তার জন্য আপনি চিঠি দিলেন, তার থেকে ফিডব্যাক পেয়েছেন। বেশ কিছু জেলার ডিআইরা আশেপাশের স্কুল থেকে ইনভিজিলেটর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সেটাই এইভাবেই হয়তো পরীক্ষা হচ্ছে। কিন্তু যারা বিএলও রয়েছে তাদের কি এই সময়টা রিলিজ করে ইনভিজিলেশনের দায়িত্ব দেওয়া হবে? সেটাই তো আমি সেই জন্যই বললাম যে কোর্টে তো সেই হলফনামাই দেওয়া আছে, সেই জন্যই আমি নিশ্চিত যে এদেরকে ছেড়ে দেওয়া হবে। সেই হলফনামাই তো ইলেকশন কমিশনের দেওয়া আছে কোর্টকে, কোর্টও সেই অর্ডার দিয়ে রেখেছে যে 30 তারিখের যে নোটিফিকেশন সেটার ভিত্তিতে কাজ হবে। তো আমি না 30শে আগস্ট বলে, সো 4 অক্টোবর 2022-এর যে নোটিফিকেশন তার ভিত্তিতে হবে এবং স্ট্রিক্টলি সেটাই ফলোড হবে। যেহেতু এই অর্ডারটা কোর্টের অর্ডার, আমি এবং যেখানে সবাই ছিলেন, তো আমি এটার মধ্যে এর থেকে বেশি তো আমি ধরে নেবো এটাই সত্য, এবং এটাই যদি সত্য হয় তাহলে আমার টিচাররা রিলিজড হবে, আমার অফিসাররা রিলিজড হবে। আমি পরীক্ষার দিনে আমার অফিসার ইনচার্জকে পাবো এবং আমি আমার টিচারদের পাবো, কারণ এটাই হচ্ছে অঙ্গীকার ইলেকশন কমিশনের। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। আমরা যে চিঠি দিয়েছি তার ওনারা কোনো উত্তর আমরা পাইনি, কারণ আমরা প্রতিটি জেলার যিনি ডিইও আছেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদেরকে জানিয়েছি। আমরা যে লাস্ট চিঠিটা দিয়েছি সেটাও দেখবেন চিফ ইলেকশন কমিশনকে আমরা, চিফ ইলেকশন অফিসারকে আমরা দিয়েছি, সিইওকে। সো আমরা জানিয়েছি। এবারে জানানোর পরে প্রেক্ষিতে আমরা কোনো যে লিখিত চিঠি পেয়েছি
এখনো অবধি আমার জানা নেই। তাতে কি বলেছিল যে টিচারদের